আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আসন বণ্টন জটিলতা, তবুও ইতিবাচক সিদ্ধান্তের আশায় জামায়াত জোট। এদিকে হাদি স্টাইলে যশোরে হত্যার শিকার বিএনপি নেতা কী বার্তা দিচ্ছে জানাবো। বাসায় চোরের হানা, ধস্তাধস্তির সময় ধাক্কায় বৃদ্ধ নিহত। আরও জানাবো, বিদ্যুৎ বিল বকেয়ার কারণে মনোনয়ন বাতিল হল ইসলামী আন্দোলন প্রার্থীর। এবং সর্বশেষ জানাবো, মনোনয়নপত্র বাছাই শেষ হচ্ছে রোববার। 5ই জানুয়ারি থেকে ইসিতে আপিল শুরু। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আসন বণ্টন জটিলতা, তবু ইতিবাচক সিদ্ধান্তের আশায় জামায়াত জোট। জামায়াত ইসলামী নির্বাচনী সমঝোতা জোটে ভাঙনের সুর শোনা যাচ্ছে। নিজেদের জন্য বরাদ্দ করা আসন নিয়ে অসন্তুষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বের হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। দলটি এখন এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া এনসিবি সহ নতুন কয়েকটি দল জোটের সদস্য হওয়ায় আসন বণ্টনের জটিলতা আরও বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব বাস্তবতায় জামাত বলছে, কোনো দল বের হয়ে গেলে জোটে বড় কোনো প্রভাব পড়বে না। গণ অভ্যুত্থান স্বৈরাচারী সরকারের পতনের পর রাজনৈতিক অঙ্গনের নতুন হিসেব নিকাশ শুরু হয়। আলাদাভাবে সব দলের নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে। এমন প্রেক্ষাপটে জামায়াত ইসলামী 7টি ইসলামী দল নিয়ে একটি জোট গঠন করে। এরই মধ্যে এই জোট বেশ কিছু জনসভাও করেছে। সর্বশেষ গত ডিসেম্বরে জোটে যোগ দেয় তরুণদের দল এনসিবি। আসন ভাগাভাগির প্রশ্নে এই জোটের শরিকদের দ্বিমত সম্প্রতি প্রকাশ্যে আসতে শুরু করেছে। লিয়াজু কমিটি দফায় দফায় বৈঠক করলেও এখনও পর্যন্ত কোনো সমাধান আসেনি। ইসলামী আন্দোলন তাদের জন্য বরাদ্দ করা 35টি আসনে অসন্তুষ্ট। এরই মধ্যে তারা 272টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। সমঝোতা না হলে এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে দলটি। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক বলেন, যদি কোনো সমঝোতা না হয় তবে আমাদের সামনে আর কোনো পথ নেই। আমরা পূর্ণ শক্তি দিয়ে নির্বাচনে লড়ব। তবে জাতির বৃহত্তর স্বার্থে যদি সম্মানজনক সমঝোতা হয় তবে আমরা প্রার্থিতা তুলে ধরব। তবে আমাদের নিশ্চিত হতে হবে যে কোনো ব্যাকডোর দিয়ে নতুন কোনো পরিকল্পনা করা হচ্ছে না। জামাতের নীতি নির্ধারকরা অবশ্য বলছেন, আলোচনার মাধ্যমে শিগগিরই চূড়ান্ত সমঝোতা হবে। তবে কেউ এককভাবে নির্বাচন করলে তার প্রভাব জোটের ওপর পড়বে না। দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ইহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইনশাআল্লাহ চূড়ান্তভাবে কোনো সমস্যা হবে না। বর্তমানে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। এতে শেষ হয়ে গেলে একটি পূর্ণাঙ্গ রূপ দাঁড়াবে। এর ফাঁকে আলোচনা এগিয়ে যাচ্ছে। দ্রুত একটি ইতিবাচক সিদ্ধান্ত চলে আসবে। এনসিপি, এমবি পার্টি সহ বর্তমানে জামাতের এই জোটে 11টি দল রয়েছে। শরিকদের দাবি, নতুন দলগুলোর অন্তর্ভুক্তিতে আসন বণ্টনের সমীকরণ আরও জটিল হয়ে পড়েছে। হাদি স্টাইলে যশোরে হত্যার শিকার বিএনপি নেতা কী বার্তা দিচ্ছে? শহীদ শরীফ ওসমান হাদিকে ঢাকায় যেভাবে প্রকাশ্যে দিনের আলোয় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে হত্যা করা হয়েছিল, যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডের সেই একই নকশা, নির্মম পুনরাবৃত্তি। মোটরসাইকেলে চড়ে এসে পেছন দিক থেকে মাথায় গুলি করে হত্যার এই কায়দা দেশের রাজনৈতিক হত্যার একটি ভয়ঙ্কর স্ট্যান্ডার্ড অপারেটিং মেথডে পরিণত হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সন্ধ্যায় যশোর শহরের শঙ্করপুর ইসহাক সড়কে সংগঠিত এই হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত মৃত্যু নয়, এটি চলমান রাজনৈতিক অস্থিরতা যা বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর উপস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে জনমনে। নিহত আলমগীর হোসেন যশোর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মৃত ইন্তেজা আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী স্বজনদের ভাষ্য অনুযায়ী সন্ধ্যা 6:30টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে সাবেক কাউন্সিলর শাহেদ হোসেনের কার্যালয়ের সামনে পৌঁছালে আরেকটি মোটরসাইকেলে থাকা 2 দুর্বৃত্ত পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার মাথায় লাগে। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এই হত্যাকাণ্ডের ধরন, সময় ও স্থান নির্বাচন পরিকল্পিত বলেই মনে করেছেন স্থানীয় রাজনৈতিক ও সচেতন নাগরিকরা। শহরের ব্যস্ত সড়কে সন্ধ্যার সময় মোটরসাইকেল ব্যবহার করে হত্যাকাণ্ড সবকিছুই ইঙ্গিত দেয় যে খুনিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মোটেই শঙ্কিত ছিলেন না। নিহতের স্বজনরা জানিয়েছেন, আলমগীর হোসেন পেশায় একজন ভূমি ব্যবসায়ী ছিলেন এবং এলাকায় সমাজসেবা ও দানবীর হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধের অভিযোগ ছিল না। রাজনৈতিক পরিচয় যায় তার মৃত্যুর প্রধান কারণ এমন বিশ্বাস পরিবার ও সহকর্মীদের। তবে অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, রাজনৈতিক হত্যাকাণ্ডের ক্ষেত্রে তদন্ত দীর্ঘ
দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার সংস্কৃতিকে আটকে যায়। এই হত্যার পরও সাধারণ মানুষের মনে সংখ্যা তৈরি পড়েছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে হাসপাতালে এসে বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যশোর বিএনপির অন্তত ৬৮ জন নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন। সরকার পরিবর্তনের পরও যদি একই কায়দায় বিএনপি নেতা হত্যার শিকার হতে থাকে, তবে এটি প্রমাণ করে যে রাজনৈতিক সহিংসতার কাঠামো ভাঙেনি। সমাজের সচেতন মহল মনে করছে, হাদি হত্যাকাণ্ডের বিচার আজও দৃশ্যমান নয়। সেই অপূর্ণ বিচারই আজ আলমগীর হত্যার মতো ঘটনাকে উৎসাহিত করছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় ব্যর্থতার ধারাবাহিক ফল। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রকাশ্যে এ ধরনের হত্যাকাণ্ড কেবল একজন রাজনৈতিক নেতাকে হত্যা নয়, বরং পুরো বিরোধী রাজনৈতিক শক্তিকে ভয় দেখানোর কৌশল। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে এ ধরনের টার্গেট কিলিং আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। বাসায় চোরের হানা, ধস্তাধস্তির সময় ধাক্কায় বৃদ্ধ নিহত। রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাত পরিচয় এক চোরের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুলবাগ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ABM শফিউল হক। বিকেল 4:30টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শফিউলের ছেলে শামিউল হক বলেন, আমার বাবা অবসর জীবনযাপন করছিলেন। আজ দুপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি চুরির উদ্দেশ্যে আমাদের বাসায় ঢোকে। বিষয়টি বাবা টের পেয়ে ওই চোরকে ঝাপটে ধরে। একসময় দুজনের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে চোর বাবাকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আহত হন। বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। বিদ্যুৎ বিল বকেয়ার কারণে মনোনয়ন বাতিল হল ইসলামী আন্দোলন প্রার্থীর। ঢাকায় এক আসনে বিদ্যুৎ বিল বকেয়া রাখার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মৌলানা নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদার প্রার্থিতা বাতিল করা হয়। সকালে রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক 7 প্রার্থীর মধ্যে যাচাই বাছায় মনোনয়ন বাতিল করেছেন 2 প্রার্থী। তবে বিএনপি, জামায়াত ইসলামী সহ 5 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, শনিবার সকাল 10টায় ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা 1 আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে নুরুল ইসলাম ও অন্তরা সেলিমা হুদার প্রার্থিতা বাতিল করা হয়। বিদ্যুৎ বিল বকেয়ার কারণে নুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সেলিমা হুদাকে জামিনদার হিসেবে ঋণ খেলাফি ও 1% ভোটারের স্বাক্ষর ঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন বিএনপির খন্দকার আবু আশফাক, জামাতের মোহাম্মদ নজরুল ইসলাম, খেলাফত মজলিসের ফরহাদ হোসেন, লেবার পার্টির মোহাম্মদ আলী, জাতীয় পার্টির নাসির উদ্দিন মোল্লা। এ বিষয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মৌলানা নুরুল ইসলাম জানান, তিনি বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন, কিন্তু ব্যাংক চালান ছিল না। প্রার্থিতা ফিরে পেতে তিনি আপিল করবেন। স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদাকে তার মোবাইলে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে তার ফেসবুক পেজে আপিল করার বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, আমার প্রিয় দোহার ও নবাবগঞ্জবাসী শ্রদ্ধেয় শুভাকাঙ্ক্ষীগণ, আমার পরিবারের সব সদস্যবৃন্দ, বন্ধুগণ, সবাইকে জানাই আমার সালাম ও নতুন বছরের শুভেচ্ছা। এই ছিল ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের বলতে হচ্ছে যে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। আপিল করার সুযোগ আছে এবং এই করছি। ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। নিশ্চয়ই রাব্বুল আলামিন যা ভালো তাই করবেন।